তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল আপিল বিভাগের রায় চতুর্দশ জাতীয় নির্বাচন থেকে কার্যকর। গণতন্ত্রের জন্য মাইল ফলক বললেন অ্যাটর্নি জেনারেল। তত্ত্বাবধায়ক ফেরানোর রায়ে বিএনপির দীর্ঘদিনের আন্দোলন পূর্ণতা পেল, মন্তব্য আমির খসরুর। ভোটের রাজনীতিতে নতুন দিগন্তের আশা। আত্মরক্ষায় গুলি চালানোর এখতিয়ার বিদ্যমান আইনেই আছে বললেন ডিএমপি কমিশনার। জননিরাপত্তায় বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ। এবং যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি হামলায় ২৮ ফিলিস্তিনি নিহত। পাকিস্তানের পাখতুনখোয়ায় ভারতীয় মদতপুষ্ট ২৩ সন্ত্রাসীকে হত্যা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি পুরো খবরে। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ উল্লেখ করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আপিল বিভাগ বলছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, আর চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ২০১১ সালের ১০ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন তৎকালীন আপিল বিভাগ। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে নতুন করে আইনি লড়াই শুরু হয়। নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে জনগণের ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করবে। এই ক্ষেত্রে ইফ, বাট, কিন্তু যোগ করার কোনো সুযোগ কোনো রাজনৈতিক দলেরই নেওয়া উচিত না। বিচারপতি খায়রুল হক কিন্তু বাংলাদেশে গণতন্ত্রের কথা বলে, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলে রায় দিয়েছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে এটা বাংলাদেশের গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা এগুলো ধ্বংস করেছে। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে তিনটি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে, জালিয়াতি নির্বাচন হয়েছে। তো আমরা আশা করি তার অবসান ঘটবে। আমরা ভবিষ্যতে এর মাধ্যমে এই রিভিউ পিটিশন গ্রহণের মাধ্যমে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে। এদিকে এই রায় বাতিলের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম হবে বলে প্রত্যাশা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেছেন, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের ত্রুটিপূর্ণ রায় ছিল রাজনৈতিকভাবে প্রভাবিত। কলঙ্কিত ওই রায় বাতিলের মধ্য দিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রা ত্বরান্বিত হবে বলেও মনে করেন তিনি। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি সহায়ক ব্যবস্থা হিসেবেই হয়তো ফুল জাজমেন্টে আসবে, কারণ কনক্লুশন যেটা আসছে এই লাইনে সাবমিশনের বেসিসে। আজ থেকে বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন। দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না। এরকম একটি গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু করলেন বলে আমরা মনে করি। দর্শক, এ বিষয়ে আরও জানাতে হাইকোর্ট থেকে আমাদের সঙ্গে যোগ দেবেন সহকর্মী মেজবা রহমান। মেজবা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। ত্রয়োদশ বাতিলের রায় সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ কি, আপনি কতটুকু জানতে পেরেছেন জানতে চাই আপনার কাছে আমরা। যেমনটি বলছিলেন, আজ কিন্তু নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের যে রায় ছিল সেই রায়টি কিন্তু বাতিল করেছে আপিল বিভাগ। অর্থাৎ এই যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটা যে কতটা গুরুত্বপূর্ণ ছিল সেই বিষয়টি কিন্তু বিগত কয়েকদিনেই আদালতের শুনানিতে আসলে তুলে ধরা হয়েছে। সকাল ৯টা ৪০ প্রধান বিচারপতি সৈয়দ ডক্টর রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চেই এই রায়টি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত বছরের ১১ নভেম্বর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শেষ হয়। এ বিষয়ে রায় ঘোষণার জন্য ২০ নভেম্বরের দিন ধার্য করা হয়। টানা ১০ দিন শুনানি শেষে দেশের সর্বোচ্চ আদালত ঐতিহাসিক এই মামলার রায়ের দিন ঠিক করেন। আমি যে বিষয়টি আসলে আপনাকে
জানাচ্ছিলাম যে এই রায় ঘিরে কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই যে প্রধান বিচারপতি সৈয়দ ডক্টর রেফাত আহমেদের নেতৃত্বাধীন যে 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই যে এজলাস কক্ষ ছিল সেখানে কিন্তু মানুষের বেশ ভিড় ছিল, গণমাধ্যম কর্মীদের পাশাপাশি যারা এই রায়কে ঘিরে যারা দীর্ঘ অপেক্ষায় ছিলেন। এবং আমি আরেকটু বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অর্থাৎ 1996 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রথম পুনর্গঠিত হয় এবং তৎকালীন সরকার অর্থাৎ শেখ হাসিনার যে নির্দেশিত সরকার আওয়ামী লীগ সরকার 2011 সালে এই রায়টি বাতিল করেন এবং এরপরে 3টি নির্বাচন হয়েছে। সেই 3টি নির্বাচন কতটা সঠিক হয়েছে তা নিয়েও কিন্তু বেশ প্রশ্ন উঠেছে গণমনে এবং সেই বিষয়টি আসলে তুলে ধরেছেন বিভিন্ন শুনানিতে। এই রায় বাতিলের পরে গত বছর যে পট পরিবর্তন হয় এবং এই পট পরিবর্তনের পরে কিন্তু জামাত, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শুনানি এই রায়ের রিভিউর একটি শুনানি আবেদন করা হয় এবং এরপরে আমরা দেখেছি জামাতের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, সুজনের পক্ষ থেকে বিভিন্ন অ্যাডভোকেটরা কিন্তু তারা শুনানি করেছেন এবং সবশেষে রাষ্ট্রপক্ষের যিনি অ্যাটর্নি জেনারেল রয়েছেন মোহাম্মদ আসিফুজ্জামান তিনি তার শুনানি করেন এবং এরপরেই ঐতিহাসিক এই রায়ের সিদ্ধান্ত আসে এবং এই রায় ঘিরে কিন্তু আমরা দেখেছি যে হাইকোর্ট এলাকাতে জনসাধারণের মনেও বেশ উৎফুল্লতা ফুটে উঠেছে এবং তারা আশা করছে এই রায়ের ফলে তারা এবার ভোট দিতে পারবেন। এবং আরেকটু সে আপনাকে জানিয়ে রাখি সেই সঙ্গে সেটি হচ্ছে মেজবা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। হাইকোর্ট থেকে বলছিলেন মেজবা রহমান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে সাধুবাদ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এ রায় দেশে নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল গণতন্ত্রের যাত্রাকে মসৃণ করবে, নিশ্চিত হবে ভোটাধিকার। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলার সামনে ফ্রি মেডিকেল সেবা ও স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প উদ্বোধন শেষে এসব কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুপস্থিতিতে বাংলাদেশের মানুষকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, যে জীবনগুলো গিয়েছে, যে নির্বাচনগুলোকে কেড়ে নেওয়া হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার মাধ্যমে যে অপশাসন, নিপীড়ন, নির্যাতনের রাজত্ব সৃষ্টি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামী নির্বাচনগুলোকে সুসংহত করবে, গ্রহণযোগ্য করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 61তম জন্মদিন আজ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তিনি। 1965 সালের 20 নভেম্বর তারেক রহমানের জন্মগ্রহণ করেন। এবছর তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার, ব্যানার লাগানো ও আলোচনা সভা সহ কোনো ধরনের উৎসব পালন না করতে ঢাকাসহ দেশব্যাপী বিএনপির সকল নেতাকর্মীদের দলটির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপ শেষ পর্যায়ে কয়েকদিনের আলোচনায় প্রার্থীদের আচরণ বিধি ও ভোটার উপস্থিতি বাড়ানোর বিষয়ে জোর দিয়েছে কমিশন। এখন গণভোট পরিকল্পনা সাজাতে চায় ইসি। এই বিষয়ে আরও জানাবে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকর্মী এমআর আসাদ, তিনি রয়েছেন সেখানে। আসাদ, কমিশনের কার্যক্রম নিয়ে আপনার কাছে কি তথ্য আছে বলবেন আমাদের। অলি, গত কয়েকদিন ধরেই আসলে বেশ কিছু, আমরা যদি গেল কয়েকটি সপ্তাহের দিকে আসলে তাকাই, আমরা দেখতে পাবো যে নির্বাচন কমিশন কেন্দ্রিক মানে নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ সরকার এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এছাড়া এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটি ছিল সেটি ছিল আরপিও সংশোধনী এবং সেই আরপিও সংশোধিত যে আরপিও সেটি এরপরে এসেছে আচরণবিধি, এছাড়া এসেছে রাজনৈতিক যে নিবন্ধনের প্রক্রিয়া চলছিল নতুন রাজনৈতিক দল, সেখানে কিন্তু আমরা দেখেছি যে দুটি রাজনৈতিক দলকে কিন্তু ইতিমধ্যে নিবন্ধন চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন এবং এরই ধারাবাহিকতায় এর মধ্যে চলছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের একটি সংলাপ এবং সেই সংলাপে এখন পর্যন্ত 47টি দল অংশগ্রহণ করেছে গতকাল পর্যন্ত এবং এখনো বেশ কিছু দল বাকি রয়েছে। তবে এর মধ্যে রয়েছে যেটি রয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, যেটি আন্দালিব রহমান প্রার্থর আসলে নেতৃত্বেই আসলে দলটি রয়েছে, তারা এখন পর্যন্ত আসলে সংলাপে আসেনি। এছাড়া বেশ কিছু বাম ঘরানার দলও এখানে রয়েছে যারা এখনো সংলাপে অংশগ্রহণের দাওয়াতও পায়নি এবং তারা এখনো অংশগ্রহণ করেনি। তো পরবর্তীতে তাদেরকে দাওয়াত দেওয়া হবে কিনা এবং তাদেরকে ডাকা হবে কিনা, সেই সংলাপ হবে কিনা, এটিও একটি প্রশ্ন রয়ে গিয়েছে। এছাড়া যদি বিষয়টি বলি, সংলাপে কি কি বিষয় গুরুত্ব পেয়েছে, সংলাপে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে আচরণবিধি। এই আচরণবিধির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ
নম্বর পয়েন্ট যেটি ছিল যে পোস্টার নিষিদ্ধ করা হয়েছে, এটাকে আসলে অধিকাংশ দলই স্বাগত জানিয়েছে। তবে একটি বিষয় রয়েছে যে হলফনামায় যদি কেউ ভুল তথ্য বা মিথ্যা তথ্য দেন তাদের প্রার্থিতা বাতিলেরও একটি কথা কিন্তু এখানে বলা হয়েছে, এবং এটি নিয়ে কিন্তু একটি ধূম্রজাল এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে। আসলে অনেকে বুঝছেন না যে আসলে এটির পক্ষে যাবেন না বিপক্ষে যাবেন, কারণ বিষয়টি আসলে অনেকটুকুই জটিল। কারণ হলফনামায় তথ্য দেওয়ার ক্ষেত্রে যে বিস্তৃত এবং যে সমৃদ্ধ সংখ্যক তথ্য আসলে জমা দিতে হয় সেটি আসলে সেই সংক্ষিপ্ত সময় অনেকটা সম্ভব হয় না। এছাড়া যে বিষয়টি রয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে তাদের একটি উদ্বেগ রাজনৈতিক দলগুলো আসলে প্রকাশ করেছেন, এবং বিশেষ করে বেশ কয়েকটি ডানপন্থী দল যেগুলোকে আমরা বলি তারা কিন্তু বলেছে যে নির্বাচনের সময় যেন সেনা সদস্যের পরিমাণটা বাড়ানো হয়। এখন যে সেনা সদস্যদের মোতায়েনের কথা বলেছে সেখানে আসলে কেন্দ্রতে একজন করে সেনা সদস্য মোতায়েন করা সম্ভব। তবে তারা বলেছেন যে সর্বোচ্চ কমপক্ষে 5 জন সেনা সদস্য যদি একটি কেন্দ্রে মোতায়েন থাকে তবে নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া যে বিষয়টি এসেছে যে নির্বাচনের সময় বা নির্বাচনী প্রচারণার সময় অনেক সময় আমরা দেখেছি যে ধর্মীয় যে উপাসনালয়গুলো থাকে তাকে কেন্দ্র করে কিংবা সাম্প্রদায়িক একটি সহিংসতার ঘটনা আমরা দেখেছি। তো সে বিষয়ে আসলে আচরণবিধিতে একটি বিধিমালা দেওয়া হয়েছে যে অসাম্প্রদায়িক চেতনার মাধ্যমেই আসলে নির্বাচনের প্রচারণা চালাতে হবে, এবং ধর্মীয় যে উপাসনালয়গুলো রয়েছে সেগুলোকে আসলে নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহার করা যাবে না। তো মূলত আসলে আচরণবিধির বিষয়ে আগেই ঐক্যমত কমিশনে রাজনৈতিক দলগুলো একটি ঐক্যমত হয়ে যাওয়ায় আচরণবিধি নিয়ে খুব বেশি মতবিরোধ আমরা দেখতে পাইনি। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ। অলি। জি আসাদ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। পুলিশ সহ জনগণের উপর হামলা হলে আত্মরক্ষায় দুর্বৃত্তদের উপর গুলি চালানোর এখতিয়ার আইনেই আছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। দুর্বৃত্তরা নিবৃত্ত না হলে জনগণের জানমাল রক্ষায় পুলিশকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি। পুলিশের মনোবল ভাঙতে তাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে অভিযোগ করে দুর্বৃত্তদের এই ধরনের হঠকারী কাজ না করার অনুরোধও জানান ডিএমপি কমিশনার। সকালে ডিএমপির সাইবার নিরাপত্তা সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সাইবার অপরাধ নিয়ন্ত্রণে এই সেন্টার নগরবাসীর পাশে থাকবে বলেও জানান তিনি। পুলিশ কমিশনারের কোনো নির্দেশনা না, এটা এদেশের আইন। আপনারা আইনটা দেখেন। আমি তো কোনো নিজে আইন বানাই না, আইন বানাই পার্লামেন্ট। এদেশের বেসিক আইনে বলা হয়েছে, আপনারা আইনটা দেখেন। আমি কোনো নির্দেশ দিই না এখানে। আমার অফিসারদেরকে আমি শুধু বলছি আইনে এই কথাটা বলা আছে। আমি তো দুর্বৃত্তদের জন্য আইন প্রয়োগ করব। আমি আমার ঢাকাবাসী শান্তিতে রাখতে হবে। ঢাকাবাসীর জান ও মালের হেফাজত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপরে। সাতক্ষীরা জেলা জজ আদালতে জনবল ও অবকাঠামো সংকটে বিঘ্নিত হচ্ছে বিচারিক সেবা। ফলে ভোগান্তি বাড়ছে বিচার প্রার্থী মানুষের, বাড়ছে মামলা জট। সংশ্লিষ্ট দপ্তর এসব সমস্যার সমাধানে আশু ব্যবস্থা না নিলে দুর্ভোগ চরমে পৌঁছাবে বলে মনে করছেন বিচার প্রার্থীরা। সাতক্ষীরা প্রতিনিধি আব্দুল জলিলের প্রতিবেদনে জানাচ্ছেন মাহমুদ আক্তার। সাতক্ষীরা জেলা জজ আদালতের অধীন অন্যান্য আদালতগুলোতে বিচারাধীন মামলা রয়েছে প্রায় ৫৮,০০০। এর মধ্যে সিভিল মামলা ৪৩,৮০৯টি এবং ক্রিমিনাল মামলা রয়েছে ১৩,২৯৭টি। এসব মামলার বিচার কাজ পরিচালনার জন্য বিভিন্ন পর্যায়ের ১৭টি আদালতের কার্যক্রম বর্তমানে চলমান আছে। সম্প্রতি আরও ১৬টি নতুন আদালত সৃষ্টি করা হয়েছে, কিন্তু এজলাস ও দপ্তরের সংকটে মামলা জট বেড়ে যাওয়া সহ ব্যাহত হচ্ছে বিচারিক কাজ। তাই দ্রুত বিচারের লক্ষ্যে দীর্ঘসূত্রিতা কমাতে বিচারক বৃদ্ধি সহ অবকাঠামো উন্নয়নের দাবি জানান সেবা প্রার্থীরা। আমি অনেক বছর হাঁটাহাঁটি করছি, আমি দ্রুত বিচার পাচ্ছি না। নথি হারিয়ে গেছে, কতদিন উঠবে এখন সে নথি পাওয়া যাচ্ছে না। দ্রুত যাতে আমাদের দেশ নিষ্পত্তি আমরা এই বয়সে যেন ভালো থাকতে পারি, এই আমরা আশা করি। বর্তমান সরকারের কাছে আকুল আবেদন, জোর দাবি জানাচ্ছি বিচারক বৃদ্ধি করার জন্য, কোর্ট বাড়ানোর জন্য, যাতে করে মানুষ দ্রুত বিচার পায়। আদালতের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জনবলের পাশাপাশি অবকাঠামোগত সংকট দ্রুত নিরসন করার দাবি আইনজীবীদের। সাতক্ষীরা জেলাতে সিভিল এবং ক্রিমিনাল মিলে প্রায় ৬০,০০০ মামলায় আমরা জড়িত। এখানের এই জনপদের মানুষ
এই প্রতিদিন সকালবেলা উঠে এই মামলা নিয়ে সাতক্ষীরা কোর্টে হাজিরা দিতে দিতে তারা ক্লান্ত। যেন অতি দ্রুত সাতক্ষীরায় অবকাঠামোগত উন্নয়ন এবং জনবলের যে সমস্যা আছে, ঘাটতি আছে, সেটা পূরণ করেন। আমাদের এখানে সেই ধরনের অবকাঠামো নেই, এখানে কোনো স্টাফ নাই, আমাদের এখনো কোনো সবকিছু অগোছালো। কোর্টগুলোর জায়গা দেওয়ার মতন আমাদের অবকাঠামো ছিল না, সবসময় আমরা বিচারক শূন্যতায় ভুগেছি। জনবল ও অবকাঠামোগত সংকট সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট দপ্তরে দাবি জানানো হয়েছে বলে জানালেন এই সরকারি কৌশলী। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন করছি যে যাতে এই সাতক্ষীরায় জনবল, জজশিপের যে আদালতগুলো আছে, জনবল এবং অবকাঠামোর দ্রুততার সহিত যাতে এই জনবল নিয়োগ হয়, সেই জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ। প্রতিদিন শত শত মানুষ সাতক্ষীরা জেলা ও দায়রা জজ সহ অন্যান্য আদালতে যাতায়াত করেন বিচারিক সেবা প্রাপ্তির প্রত্যাশায়। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্যের প্রতিবাদে সকাল থেকে 2 দিনব্যাপী হরতাল কর্মসূচি পালন করছে কোটা বিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দ। পার্বত্য জেলা পরিষদে নিয়োগ প্রক্রিয়ায় জাতিগত বৈষম্য, সরকার কর্তৃক প্রজ্ঞাপন করা কোটা সংরক্ষণের বিষয়ে নির্দেশনা না মানার কারণে এই হরতাল পালন করছেন তারা। বৃহস্পতিবার ভোর 6টা থেকে জরুরি সেবা ছাড়া রাঙামাটি শহরের সব রকম দোকানপাট ও যানবাহন বন্ধ রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে বিএনপির দেয়া মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন মনোনয়ন বঞ্চিত 7 প্রার্থী। একসঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে দল মনোনীত প্রার্থীর রিভিউ চাইলেন তারা। বুধবার বিকেলে নবীনগর উপজেলা মাঠে আয়োজিত জনসমাবেশে এ দাবি জানান মনোনয়ন বঞ্চিত 7 প্রার্থী। রাষ্ট্র মেরামতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নের দাবিতে স্থানীয় বিএনপিও জনসমাবেশের আয়োজন করে। সেখানেই মনোনয়ন বঞ্চিত সহ স্থানীয় নেতাকর্মীরা হাজারো সমর্থক রিভিউ চিহ্ন দেখান। কুষ্টিয়ার দৌলতপুরে জনপ্রতিনিধির বিরুদ্ধে প্রতিবন্ধী, বিধবা এবং বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। 50 জন উপকারভোগীর মোবাইল নাম্বার পরিবর্তন করে ইউপি সদস্য তার নিকট আত্মীয়দের মোবাইল নাম্বারে দিয়ে ভাতার টাকা উত্তোলন করেছে। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। মানজারুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। প্রায় 50 জন দুস্থ, অসহায়, গরিব ভাতাভোগীদের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার 11 নম্বর আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদাহ গ্রামের 9 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধির বিরুদ্ধে। প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক এবং মাতৃত্বকালীন ভাতা ও গরিব পরিবারের জন্য সরকারি ঘর করে দেওয়ার নামে মোটা অঙ্কের অর্থ আদায় সহ ভাতার টাকা মোবাইল নম্বর পরিবর্তন করে আত্মসাৎ করেছে। ভাতাভোগীরা 2-1বার ভাতার টাকা পাওয়ার পরে জনপ্রতিনিধি ভাতাভোগীদের মোবাইল নাম্বার পরিবর্তন করে আত্মীয়দের মোবাইল নাম্বার দিয়ে সেসব টাকা উত্তোলন করেছে। ভাতার কার্ড দেওয়ার নামেও করেন কার্ড বাণিজ্য। আমজাদ মেম্বারকে আমি প্রতিবন্ধীর জন্য 2000 টাকা দিয়েছিলাম আজ থেকে 1.5 বছর আগে। পাওয়ার পরে মনে করেন আমি 3বার পাইছি, পাওয়ার পর আর পাইনি। আমজাদ মেম্বারকে দিয়েছিল ঘরের জন্য 2000 টাকা, দেয়নি। 2বার পাইছি, তারপরে আর হলো 3বার টাকা পাইনি। কার্ড করার জন্য 1500 টাকা দিয়েছি আমি, এখন পর্যন্ত আমি টাকা পাইনি। 6000 টাকা দিয়ে 1.5 বছর আগে, কিন্তু আমার সেই কার্ড হয়নি এবং আমার টাকাটাও পাইনি। একটা নাম্বার উপজেলা সমাজসেবাতে দিল যে এই নাম্বারে টাকা যায়, সেই নাম্বারটায় টাকা যায় ট্রাই করে দেখছি আমজাদ মেম্বারের শ্বশুরের নামে। 10 জন ভাতাভোগীর টাকা 9-6-এর কথা স্বীকার করেন তিনি। হ্যাঁ, অভিযোগ নেই, অনেকে হয়তো পাইনি, তারাও আসবে। জি, আমি তো অস্বীকার করছি। তো আমাকে বাসে বুঝে আমি একটা অন্যায় খেয়েছি, সুধার কসম করে বসি 10-এর উপর আমি যাইনি। ধর্মদহ গ্রামের 9 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধির বিরুদ্ধে ভাতাভোগীদের টাকা আত্মসাতের অভিযোগ পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা অভিযোগ পেয়েছি, এখন অবশ্যই মেম্বারের বিরুদ্ধে যদি তদন্ত করে সত্যতা পাওয়া যায় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আমরা আইনানুগ কঠোর ব্যবস্থা নেব। জনপ্রতিনিধির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, এমনটা প্রত্যাশা এলাকাবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। ফুটবলের খবর।
এফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতকে হারানোর একদিন পরই ফিফা র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বুধবার রাতে প্রকাশিত ফিফার সর্বশেষ হালনাগাদ র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়েছে হ্যাভিয়ের কাবরেরার দল। বর্তমানে ৮৯৪ রেটিং পয়েন্টের সঙ্গে ১৭ পয়েন্ট যোগ হয়েছে বাংলাদেশের, ফলে ৯১১ পয়েন্ট নিয়ে ১৮৩ থেকে ১৮০ স্থানে উঠে এসেছেন হামজা জামালরা। গত ৯ বছরের মধ্যে এটি বাংলাদেশের সেরা অবস্থান। এর আগে ২০১৬ সালের মার্চে ১৭৭তম অবস্থানে ছিল বাংলাদেশ। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব, তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালে আপিল বিভাগের রায়। চতুর্দশ জাতীয় নির্বাচন থেকে কার্যকর, গণতন্ত্রের জন্য মাইল ফলক, বললেন অ্যাটর্নি জেনারেল। তত্ত্বাবধায়ক ফেরানোর রায়ে বিএনপির দীর্ঘদিনের আন্দোলন পূর্ণতা পেল, মন্তব্য আমির খসরুর। ভোটের রাজনীতিতে নতুন দিগন্তের আশা। আত্মরক্ষায় গুলি চালানোর এখতিয়ার বিদ্যমান আইনেই আছে, বললেন ডিএমপি কমিশনার। জননিরাপত্তায় বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ। এবং যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি হামলায় ২৮ ফিলিস্তিনি নিহত। পাকিস্তানের পাখতুনখোয়ায় ভারতীয় মদতপুষ্ট ২৩ সন্ত্রাসীকে হত্যা। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল ৫:৩০। এর আগে বিকেল ৩টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।